নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। 3 বছর বয়সী মীরার মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করছে নিলয়। বাবার উপর ক্ষোভ প্রকাশ করছে তার 3 বছরের মেয়ের ওপর। এই যে মাস্টার মশাই, তোর তো বেশ গরম। আমার সাথে গরম দেখাস? তোর মেয়ে তো বাসার মধ্যেই ছিল, সেখান থেকে নিয়ে আসতে আমার চুটকির ভেলকি লেগেছে মাত্র। অপেক্ষা কর লাশের, নয়তো এখানে এসে নিজের মেয়েকে নিয়ে যাস। মোবাইল স্ক্রিনে ভিডিও দেখে জ্ঞান হারায় মিম। তার একমাত্র মেয়ে কি দোষ করেছিল? রাফসান হতভম্ব হয়ে বসে আছে সোফায়। কি করবে এখন? দেরি না করে উঠে দাঁড়ায় রাফসান। লুঙ্গি পাল্টিয়ে প্যান্ট পরে নেয় সে। ড্রয়ার খুলতেই সামনে আসে তার ফেভারিট পিস্তলটা। হাত দেয়নি সেটাতে। মানিব্যাগ নিয়ে বের হয়ে যায় রাফসান। মিমকে হাসপাতালে নিয়ে যায় কাজের মেয়েটি। সেখানে ভর্তি করানো হয় তাকে। রাফসান নিলয়ের বলা জায়গা মতো পৌঁছে ফোন করে নিলয়কে। কানের উপর ফোনটা রাখতেই চোখ ঝাপসা হয়ে আসে রাফসানের। পেছন থেকে কেউ একজন আঘাত করে রাফসানের মাথায়। ঢলে পড়ে যায় রাফসান পেছ ঢালা রাস্তায়। দুর্বল শরীরে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে চোখ খুলে রাফসান। সামনে বসে আছে মীরা। রাফসানের চোখ খুলতেই মীরা বলল, পাপ্পা, পাপ্পা, এরা তোমাকে আমাকে এমন করে বেঁধে রেখেছে কেন? এরা কি ঠিক পচা লোক যারা তোমাকে আর আম্মুকে মারতে চাইছিল? বলো, আমি ওদের মেরে ভূত বানিয়ে দেই। রাফসান মীরার দিকে তাকিয়ে আছে। ওর চোখে ভয় নেই, সাহস দেখছে ওর চোখে। না মামুনি, এরা সে লোকগুলো নয়, এরা ভালো মানুষ, তবে বকে গেছে, মা বাবার শিক্ষা পায়নি। ও তাই বুঝি? হ্যাঁ মামুনি। তাহলে তুমি ওদের বুঝিয়ে দাও এসব ভালো না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাসা থেকে ধরে আনা, তারা ভয় পায় না। আমি ভয় পাই না বুঝি? মামুনি, এরা বুঝবে না। পাপ্পা, তুমি তো সবাইকে শিক্ষা দাও, এদেরও একটু শিখিয়ে দাও। না মামুনি, এরা শিক্ষা পায়নি, আমার ছাত্র এরা। কথাটা শেষ না হতেই নিলয় এসে দাঁড়িয়েছে ওদের সামনে। কিরে মাস্টার, তোর অনেক চর্বি হয়েছে। আমি কি করি কিংবা না করি তাতে পুরো ক্যাম্পাসের কিছু যায় আসে না, আর তুই সামান্য সহকারী শিক্ষক হয়ে আমার সাথে লাগতে আসিস? বলেই হাতের রডটা দিয়ে রাফসানকে আঘাত করবে, তখনই মীরা বলে উঠল, ওই ছেড়া, আমি কিন্তু কিচ্ছু বলি না, শুধু পাপার ভয়ে, না হলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলতাম। রাফসান মীরার কথা শুনে কোনো মতে হাসি চেপে রেখেছে। নিলয় হাসানকে বলল, বাচ্চাটাকে তার মায়ের কাছে রেখে আয়, ওকে দিয়ে আর কাজ নেই আমার। বাচ্চা মানুষ কমন হয়, এই মালটা ডেঞ্জারাস জিনিস, সাবধানে নিয়ে যাক। হাসান মীরাকে নিয়ে গোডাউন থেকে বের হতেই রাফসানের হাতের উপর রডের আঘাত করে নিলয়। ঘুমিয়ে ওঠে রাফসান। তারপর পিঠে আঘাত, শেষে মুখ বরাবর আঘাত করে নিলয়। গালের সাথে ঠোঁট ফেটে গড় গড় করে রক্ত বের হতে থাকে রাফসানের দেহ থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে নিলয়ের পায়ের নিচে চাপা পড়া সিগারেট নজরে আসছে। আস্তে আস্তে চোখ বুঝে যাচ্ছে ওর। কুয়াশার মতো পরিষ্কার হচ্ছে সকালে ঘটে যাওয়া ঘটনা। চোখ বুঝে যাচ্ছে রাফসানের। কলেজ ক্যাম্পাসে শেষে ছোট্ট পুকুর, কংক্রিটের তৈরি ঘাটের উপর বসে আছে নিলয়। সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে আসা মেয়েগুলোকে কাছে টেনে নিয়ে আসে নিলয়। পাশে বসায় সে। হাত ধরে সিগারেটে টান দিতে বলছিল তারা। মেয়েটি কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে সিগারেটে টান দিতেই খুক খুক করে কাশি দিয়ে ওঠে সে। এতে নিলয় আর তার সঙ্গীরা মজা নেয়। প্রথমে দেখেও না দেখার মতো করে চলে যায় রাফসান। কলেজের ক্লাস শুরু হবে। ছেলেগুলো অনার্সে পড়ছে, এবার হয়তো 4th সেমিস্টারে, তাই কিছু বলছে না রাফসান। রাফসান ইন্টারমিডিয়েটের ম্যানেজমেন্ট বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছে। নিজেকে লুকিয়ে রাখার জন্য এটাই তার কাছে নিরাপদ আশ্রয় মনে হয়েছে। ছেলেগুলো অন্য পথে চলছে, কিন্তু রাফসান এদের কিছুই বলছে না। নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করছিল, কিন্তু পারেনি। সেদিন সকালে রাফসান কলেজ গেটের সামনে এসে দাঁড়াতেই নিলয় এসে পড়ে সামনে। হাত দিয়ে রাফসানকে সরিয়ে ভেতরে চলে যায় নিলয়। রাফসান মনে মনে বলল, বেয়াদব একটা। এই দি, তোমার নাম ইতি না? ক্যাম্পাসে ঢুকেই কথাটা বলল নিলয়। মেয়েটা সুন্দর, ফর্সা দেহে নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল ব্যবহার করছে সে।
মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি ইতি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো। কি করছো আজকাল? এই তো ভাইয়া, ক্লাস করছি আর বাসায় যাচ্ছি। বয়ফ্রেন্ড আছে? মেয়েটা মাথা নিচু করে ফেলেছে, কিছু বলছে না। নিলয় এবার ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে, কি বলছি শুনছো না? বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া। বলছে আর কাঁপছে মেয়েটি। ক্যাম্পাস ভরা মানুষ, ছাত্র ছাত্রীরা তাকিয়ে আছে তাদের দিকে। নিলয় ইতির কোমর ধরে কাছে টেনে নিয়েছে, ঠোঁটের সামনে নিচের মুখ নিয়ে বলে, এত মায়া জড়ানো ঠোঁটে তো আমার হক আদায় করা দরকার। তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে এ মধু নষ্ট হবে তো। হঠাৎ এক শব্দ হয়, পুরো ক্যাম্পাস নিস্তব্ধতায় ছেয়ে যায়। নিলয়ের গালে থাপ্পড় দেয় রাফসান। নিলয় ইতিকে ছেড়ে দিয়ে রাফসানের শার্টের কলার ধরে ঠেলে পেছনে নিচ্ছে। রাফসান নিলয়ের হাত ধরে বলল, দেখো নিলয়, তুমি যে কাজ করছো তা তোমার অন্যায়। এসব করতে পারো না তুমি। আমি কি তোর কাছ থেকে ন্যায় শিখবো? বলেই দুটো বিশ্রী ভাষায় গালিগালাজ করে রাফসানকে। রাফসানের সহ্য হয়নি, নিলয়ের হাত শার্টের কলার থেকে নামিয়ে ওর গাল আর কান বরাবর আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে। পেট বরাবর পায়ের আঘাতে কমিয়ে ওঠে। তার সাথে থাকা তার বন্ধুরা রাফসানের সামনে আসার সাহস করেনি। নিলয়কে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। পুরো ক্যাম্পাস তখন নিস্তব্ধ ছিল। নিলয় নামের আতঙ্ক। সেই ক্রোধে মীরাকে কিডন্যাপ করে নিলয়। বিকেল বেলায় বাসায় ফিরতেই মীরার নিখোঁজ সংবাদ। নিলয়ের কিডন্যাপিং ভিডিও দেখে রাফসান চলে যায় নিলয়ের বলা জায়গায়। গাল বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, ঠোঁট ফেটে গেছে, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। রডের আঘাত মাথা বরাবর পড়তে চোখ বুঝে যাচ্ছে রাফসানের। এই কি শেষ? নতুন করে বাঁচতে চাইছিল সে, আর কি হবে না। মিম হাসপাতালে চোখ খুলেছে, পাশেই মীরা। মিম মীরাকে বুকে টেনে নিয়ে বলল, আর নয়, এখানে আমরা অনেক দূরে চলে যাব এই শহর ছেড়ে। বেহুশ রাফসানকে হাসপাতালে নিয়ে আসে গোডাউনের দারোয়ান। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে। রক্ত দরকার 2 ব্যাগ। এবি নেগেটিভ রক্তের গ্রুপ। 1 ব্যাগ হাসপাতালেই ছিল, যেটা রাফসানের শরীরে কম হয়ে যাবে। রাফসানের পকেটে পাওয়া মোবাইল থেকে মিমের সাথে যোগাযোগ করে তারা। মিম রাফসানের কথা শুনে থর থর করে কাঁপতে থাকে। কাজের মেয়েটি শক্ত করে চেপে ধরে মিমকে। শান্ত হন আপা, ভাইয়ের কিচ্ছু হবে না। তুই মীরাকে দেখিস, আমি তোর ভাইয়ের কাছে যাব। কিন্তু আপা, এত বড় বাসায় আমি একলা কিভাবে থাকবো? আচ্ছা, তুই বাসায় চলে যা, মীরাকে সিজু ভাবের বাসায় রেখে যাব। আচ্ছা আপা। কাজের মেয়ে শেফালি নিচের যা কিছু ছিল ছোট্ট ব্যাগে নিয়ে নেয়। আর রাতের খাবারও একটা বাটিতে ভর্তি করে নেয়। সারাদিন এই বাসায় থাকলেও রাতে নিজের বাসায় চলে যায় শেফালি। সারাদিনের জামা কাপড় নিয়ে আসে এখানে, সেগুলো ব্যাগে পরে নিয়ে বের হয়ে গেছে সে। পাশের ফ্ল্যাটেই সিজু ভাবি থাকে। তার একটি মেয়ে আছে মীরার বয়সে, তাই সমস্যা হবে না। মিম মীরার হাতে ফ্রিজ থেকে 2টো চকলেটস বের করে দেয়। মীরা চকলেট 2টো হাতে নিয়ে মন খারাপ করে বলল, আম্মু, পাপার কি হয়েছে? তেমন কিছু না মা, তুমি সিজু আন্টির সাথে গল্প করো, আমি তোমার পাপাকে নিয়ে আসি, কেমন? আচ্ছা আম্মু, তবে চুপ হয়ে যায় মীরা। মিম বলে, তবে কি? পাপাকে বকা দিবা না? মিম মীরার দিকে বাঁকা চোখে তাকায়। মীরা চকলেট দিয়ে মুখ ঢেকে বলে, না না মামনি, পাপাকে এতগুলো বকা দিবা? বলেই হেসে ফেলে মীরা। বেশি পেকে গেছো তাই না? একবার তোমার পাপা আসুক, দুজনকে দেখে নিব। এখন ভদ্র মেয়ের মতো সিজু আন্টির কাছে থাকবা, আমি তাড়াতাড়ি চলে আসব। মীরা কিছু বলে না। মিম নিজেকে গুছিয়ে বাসার সবকিছু চেক করে লক করে দেয় বাসা। সিজু ভাবিকে সবকিছু বললে সে বলল, সমস্যা নেই ভাবি, আপনি যান, আমি মীরাকে দেখে রাখবো। মিতুর সাথে থাকুক মীরা, দুজন খেলা করবে। আপনি ভাইয়ের কাছে যান, দেখুন আল্লাহ কি করে। মিম একটু ভরসা পাচ্ছে মীরার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে গেছে মিমের। রাফসানের জন্য 2য় ব্যাগ রক্তেরও জোগাড় হয়ে গেছে। শরীরের সমস্ত ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। হাসপাতালের রাফসানের ভর্তি ফর্ম পূরণ করে তাদের বিল পে করে তারপর রাফসানের পাশে এসে বসেছে মিম। মলিন মুখ হয়ে আছে তার। গভীর নিদ্রায় শুয়ে আছে রাফসান।
ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে রাফসানের দেহে। সকাল ছাড়া চোখ খুলবে না ও, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আজ রাফসান তার পুরনো দিনের মতো থাকলে হয়তো এমন দিন কখনোই দেখতে হতো না মিমের। তবু বেশ আছে এখন মিম। কালো ছায়া পিছু ছেড়েছে। সাধারণ জীবনে ছোটখাটো অসুবিধা আসবেই। মিম চোখ মুছে রাফসানের হাতটা শক্ত করে চেপে রেখেছে, যেন হারিয়ে না যেতে পারে। সারা রাত মিম রাফসানের পাশেই ছিল। মীরা সাথে ঘুমিয়ে গেছে। সকালবেলা রাফসানের চোখ খুলতেই মিমের বুকের ওপর নিজেকে দেখে সে। হাসপাতালের কেবিনে ছোট্ট বেডে রাফসানের পাশে মিম শুয়েছিল, মিমের বুকের ওপর রাফসানের মাথা রেখে। মেয়ে ডাক্তার আর নার্স ছিল রাতের ডিউটিতে, তাই অসুবিধা হয়নি মিমের। পা মুচকে গেছে রাফসানের, সেরে উঠতে মাসখানেক লাগবে। রাফসানের চোখ খোলা দেখে মিমের স্বস্তি মেলে। কথা বলতে দেয়নি রাফসানকে, দুর্বল শরীর। ফলের জুস খাইয়ে ঔষধ খেতে দিয়েছেন নার্স। ভারী খাবার একটু পরে দিবে। মিম বাসায় চলে আসছে মীরার কাছে। সেখানে একজন লোক রেখে এসেছে রাফসানের খাবার নিয়ে যাওয়ার জন্য। মীরাকে বাসায় রেখে মিম রাফসানের পাশে থাকতে পারবে না। রাফসান এটা কখনোই মানবে না। কলেজ ক্যাম্পাসে নিলয় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। গতকালকের মেয়েটা আসেনি আজও। মেয়েটি আর আসবেও না এই কলেজে। গত রাতে ধর্ষণ হয়েছে মেয়েটি। বাসায় ঢুকে একদল বখাটে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণ করেছে তাকে। বাসার সবাইকে বেঁধে রেখে সমাজে কালো ছায়া পড়েছে নিলয় নামের একজন। বাবা এলাকার মন্ত্রী, বাবার ক্ষমতায় অপকর্মে লিপ্ত হয়েছে বকে যাওয়া নিলয়। একজন মেয়ে আসে কলেজ ক্যাম্পাসে। এর আগে কখনোই এই ক্যাম্পাসে মেয়েটিকে দেখেনি কেউ। নিলয়দের দেখে মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো। নিলয় বলে উঠল, মামা কড়া মাল একটা, উফস। এক্সকিউজ মি, আমাকে বলছেন? কথাটা বলল বিথে। জি আপনাকে বলছি। বলেই হো হো করে হেসে উঠল নিলয় তার বন্ধুরা। তিথি বুঝেছে ক্যাম্পাসের বখাটে এরা, এদের কাছে হবে না। তাই ওখান থেকে সরে আসতেই নিলয় ডাক দিল, এই যে সুন্দরী, তোমার দেহ দুলিয়ে মনে রং লাগিয়ে গেল, এই রং মিটাবে কে? তিথি মুচকি হাসি হেসে বলল, ভাইয়া, মাসের শুরু কেবল শারীরিক সমস্যার কারণে আপনার মনে রং মেটাতে আমি পারবো না। বরং আপনি আপনার বোনের কাছে যান, সে মেটাবে। কথাটা শুনতেই চমকে ওঠে নিলয়। লাফিয়ে তিথির সামনে এসে দাঁড়ায়, রাগান্বিত চোখে বলে, কি বললি আবার বলতো? বলতে বলতে নিলয় তিথির ওড়না টেনে ধরে। দাঁতে দাঁত শক্ত করে চেপে তিথি নিজেকে সামনে নিয়ে বলল, আপনি আমার সাথে যেমন ব্যবহার করছেন আমিও তেমন ব্যবহার করছি আপনার সাথে। নিলয় কতক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকে। ক্যাম্পাসের সবাই দেখছে তাদের। তিথি মেয়েটাও সুবিধার নয়। নিলয় মেয়েটিকে ছেড়ে আবার বন্ধুদের কাছে এসে বসে। তিথিকে বলে, আজকে নতুন বলে কিছু বললাম না। তিথি মুচকে হেসে পেছন ফিরে চলে আসে। মনে মনে বলে, তোদের মতো পাতি বখাটেদের আমি মশার মতো পিষে মারি, আর তোরা কিনা বলিস কিছু বলবি আমায়? তিথি চলে যায় সেখান থেকে। ক্যাম্পাসের মাঝে কিছু মেয়ে বসে আছে। একজন গিটার বাজাচ্ছে, বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছে। তিথিও তাদের পাশে এসে দাঁড়ায়। মেয়েটার সুর তোলা তিথির হৃদয়ে গেঁথে যায়। এমন সুর মাঝে মাঝে রাফু তুলত। হঠাৎ করেই রাফুর কথা মনে পড়তেই তিথি ওই মেয়েদের মধ্যে একজনকে বলে উঠল, এক্সকিউজ মি আপু, আমি তিথি, আমাকে যদি একটু সাহায্য করতেন। গিটার হাতের মেয়েটি পিছু ফিরে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে বলল মেয়েটি, জি আপু বলেন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনাদের এই কলেজের একজন লেকচারার হিসেবে কাজ করেন, তাকে একটু দরকার ছিল। জি আপু, তার নামটা বলতে পারবেন? একটু ভাবে তিথি, তারপর বলে, বোধহয় রাফসান ইসলাম হবে তার নাম। রাফসান নামটা শুনতেই পেছনে বসে থাকা একটি মেয়ে বলল, আরে রুবি, তোর ক্রাশের কথা বলছে। রুবি অগ্নি দৃষ্টিতে তাকায় তিথির দিকে। একটু গরম কণ্ঠে বলে উঠল, এ মেয়ে, রাফসান স্যারের কাছে তোমার কি? তিথি বলল, স্যারকে দরকার খুব। স্যার আসেনি আজকে? নরম হয়ে বলল রুবি। তিথির নিঃশ্বাস ছোট হয়ে গেছে। বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর হ্যাঁ, রাফসানের একটা মেয়েও আছে, সেটা স্মরণে রাখবেন। বলেই চলে গেল তিথি অফিস রুমে। এই কলেজে অ্যাডমিশন নিয়েছে সে। কলেজের সব কাজ ওপর থেকেই সব সম্পূর্ণ করা হয়েছে। তিথি শুধু কনফার্ম করতে এসেছে কলেজে। কলেজ গেটের সামনে এসে নিলয়ের দিকে তাকিয়ে তিথির হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে বের হয়ে গেল।
নিলয়ের মস্তিষ্কে আগুন জ্বলে উঠেছে। বন্ধুদের নিয়ে বাইক স্টার্ট দিবে তখনই নিলয়ের ওপর স্ট্যাম্প দিয়ে আঘাত করে শিমুল। কপাল ফেটে রক্ত ঝরছে। লেগে গেছে প্রচন্ড মারামারি। ক্যাম্পাস থেকে বেরিয়ে তিথি আত্মনে হাঁটছে। রাফসানকে আমার ভালোবাসার কথা না বলা এড়িয়ে গেছে, কিন্তু রাফসানের যে মেয়ে আছে তাদের সংসারটা, সেটার ক্ষতিও আমি করতে পারবো না। আমি না হয় ভালোবাসি, ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটার সুখের জন্য। সে তো সুখে আছে, আমি না হয় ছায়া হয়ে পাশে থাকিও। কথাগুলো বলছে তিথি বিড়বিড় করে। রাস্তার পাশের খালি বোতলে লাথি দিতেই সেটা গিয়ে একটা ছেলের উপরে পড়ে। ছেলেটা তাকায় তিথির দিকে। তিথির চোখ বড় বড় হয়ে আছে। ছেলেটাকে ওপর নিচ ভালো করে দেখে নিল তিথি। জিন্সের প্যান্টে ইন করা সাদা শার্ট, হাতে নর্মাল ব্র্যান্ডের ঘড়ি, শ্যামলা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি। মধ্যবিত্ত পরিবারের একজন যোদ্ধা মনে হলো তাকে। ছেলেটা তিথিকে কিছু না বলেই চলে গেল। তিথি হা করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। কিছু বলল না, তার জন্য আফসোস হচ্ছে তিথির। কেন এমন হচ্ছে অজানাতার। তখনই তিথির মোবাইলে কারো ফোন আসে। নাম্বার না দেখে রিসিভ করে সে। অপর পাশের মানুষটা বলতে লাগতো, তিথি, কলেজে এডমিশন নিয়েছিস? জি নিয়েছি, কিন্তু আপনি কে? নাম্বার দেখোনি? তিথি মোবাইলের ওপর চোখ বোলাতেই রাশেদ নামের সেভ করা নাম্বার দেখতে পায়। ও, রাশিদ ভাইয়া নাম্বার খেয়াল করিনি। ঠিক আছে, সমস্যা নেই। রাফসানের খোঁজ মিলেছে কি? না ভাই। রাফসানকে রক্ষা করো। তোমার যদি আরো লোক দরকার হয় নিয়ে নিও, তবু রাফসানের যেন কিছু না হয়। আচ্ছা ভাই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে তোমরা পারবে কি না ওকে রক্ষা করতে। বস বলেছে ওর শরীরে যেন একটু আঁচও না লাগে। জি ভাই, আমি সম্পূর্ণ চেষ্টা করব। এটা জেনে রেখো, রাফসানকে খুন করার জন্য ইন্টারন্যাশনাল কিলার হায়ার করা হয়েছে। ভাই আপনি ভুলে গেছেন হয়তো রাফসানকে। বলিনি, কিন্তু রাফসান অস্ত্র রেখে দিয়েছে। ভাই অস্ত্র রেখেছে, চালানো বলেনি। যাই হোক, সাবধানে পদক্ষেপ নেবে। জি ভাই। ফোন কেটে দেয় রাশেদ। রাশেদ ব্ল্যাক ড্রাগন গ্যাং এর একজন মেম্বার, শহীদ হাসানের অ্যাসিস্ট্যান্ট। শহীদ হাসান কখনোই রাফসানকে হারাতে চাইবে না। রাফসান যে তার প্রথম ভালোবাসার সন্তান, তাই তার দেহরক্ষী হিসেবে গোপনে তিথিকে পাঠিয়েছে রাফসানের চারপাশে থাকার জন্য। শ্যাডো হান্টার নামে গোপন গ্যাং ক্রিয়েট করেছে শহীদ হাসান, যা শুধুমাত্র রাফসানকে প্রোটেকশন দেবার জন্য। শ্যাডো হান্টার ব্ল্যাক ড্রাগনের বেস্ট স্নাইপারদের নিয়োগ দেওয়া হয়। তিথি ফোন রেখে বাসায় যাবার জন্য এগোচ্ছে। কলেজ ক্যাম্পাসের গন্ডগোল শেষ হতেই আহত মানুষদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিলয় গ্রুপ আর শিমুল গ্রুপে এমন গন্ডগোল লেগেই থাকে প্রায় সময়। রুবি রাফসানের প্রতি দুর্বল। যখন শুনলো রাফসানের স্ত্রী সন্তান আছে, তা শুনে আনমনা হয়ে পড়ে। কলেজ থেকে বাসায় এসে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে রুবি। শহরে তার বাবার নামটা একটু বেশি চর্চা হয়। নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন সে। তার সাথে ছোটখাটো গ্যাং চালিয়ে থাকে। দুপুরে খাওয়া হয়নি রুবির। দরজা বন্ধ করে বালিশে মন খারাপ করে শুয়ে আছে। মা দুবার ডাকতে এসেছে, মায়ের উপর রাগ দেখিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাকে। কারোর সাথে কথা বলছে না রুবি। বাবা এসেছে রাতে। মা রুবির বাবাকে সব খুলে বললে রুবির বাবা রুবির রুমে আসে। অন্ধকার রুম। আলো জ্বালাতেই রুবি বালিশের ওপর থেকে মুখ সরাতেই রুবির বাবা তার চেহারার দিকে তাকিয়ে আছে। ফর্সা চেহারা, লাল টুকটুকে হয়ে আছে, চোখ ফুলে গেছে। চিন্তিত হয়ে সে রুবির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা তোর? চুপ হয়ে বসে আছে রুবি। তার বাবা মেয়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে আছে। রুবি তার বাবার বুকে মাথা রাখে, আস্তে আস্তে বলে, কিছু বলে না। হঠাৎ তার খেয়ালে আসলো, যদি রাফসানের স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়, তাহলে তো তার জন্য রাফসানকে পাওয়া একদম সোজা হয়ে আসবে। হ্যাঁ, আমি তাই করব। রাফসান স্যারের জীবন থেকে তার স্ত্রীর সন্তানকে সরিয়ে ফেলবো। হ্যাঁ, আমি তাই করব। বিড়বিড় করে বলছে কথাগুলো রুবি। রুবির বাবা আকবর হোসেন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, চল মা, খেয়ে নিবি। খাওয়ার পরে সবকিছু শুনবো। বাবা। বলেই উঠে যায় রুবি। ফ্রেশ হয়ে খাওয়া করে নেয় সে। খাওয়া শেষে বাবার উদ্দেশ্যে বলল রুবি, বাবা, রিয়াদ ভাইয়ার নাম্বারটা আমি চাই। আকবর হোসেন তার মেয়ের কথা শুনে তাকিয়ে আছে তার দিকে। রিয়াদ হচ্ছে আকবর হোসেনের গ্যাং কন্ট্রোলার।
তার আন্ডারে গ্যাংয়ের কয়েকশো ক্যাডও কাজ করে, কিন্তু তার কাছে তার মেয়ের কি কাজ সেটা মাথায় আসছে না আকবর হোসাইনের। সে তার মেয়েকে বলল, কিন্তু মা, তার সাথে তোর তোর কি দরকার? তুমি দিবা কিনা সেটা বলো। রাগান্বিত চোখ লাল হয়ে আছে। আকবর হোসেন ভাবলো হয়তো কোনো বদমাস ছেলে পুলেদের শাস্তা করতে হবে, তাই হয়তো সে নাম্বার দিল রুবিকে। রুবি তার নাম্বার মোবাইলে সেভ করে বাবার কাছ থেকে বিদায় নিল। ঘুমোবে এখন সে। মধ্যরাত তখন। হাসপাতালে শুয়ে আছে রাফসান। পায়ের ব্যথা কিছুটা কমেছে। কাল সকালে বাসায় যাবে, সেখানেই রেস্টে থাকবে কিছুদিন। হঠাৎ কারো পায়ের শব্দ রাফসানের কানে আসে। কেউ আসছে এদিকে। ঘুমোদুর মতো শুয়ে আছে রাফসান। সাদা অ্যাপ্রন পরে একজন মধ্যবয়সী ছেলে রাফসানের কেবিনে ঢুকে ছুরি বের করে। হালকা আলোয় স্পষ্ট দেখাচ্ছে ছুরিটা। আঘাত করতে এসেছে রাফসানকে। ঘুমন্ত মানুষের ওপর আঘাত করছে আনমনে। আচমকা রাফসান সরে গিয়ে তার হাতের ছুরিটা টান দিয়ে ফেলে দেয়। ছেলেটা দ্বিতীয়বারের অ্যাপ্রনের ভেতর হাত দেওয়ার আগেই রাফসান বেডের পাশে দাঁড় করা স্টিলের রড দিয়ে ছেলেটার ওপর আঘাত করে। বেসামাল হয়ে দৌড়ে পালিয়ে যায় সে। যাওয়ার সময় তার মোবাইল ফেলে যায় সেখানে। রাফসান কেবিনের আলো চালায়। পায়ে ব্যথা বৃদ্ধি পাচ্ছে। মোবাইলটা দেখে হাতে নিয়ে দেখে একটা ওপেন ফাইল, যেখানে রাফসানের ছবি, আর তাকে মারতে পারলে তার জন্য 5 কোটি টাকা। বিস্মিত হয়ে তাকিয়ে আছে রাফসান। তার পরিচয় সম্পূর্ণ গোপন, তবুও তার শত্রুদের ভাড়াতে ক্যাডার তার কাছে পৌঁছে গেছে। কিন্তু কিভাবে? রাফসানকে তো কেউ চেনে না, তাহলে তার ছবি এদের কাছে কিভাবে? তাহলে কি কেউ নিচের লোক বিশ্বাসঘাতকতা করছে? রাফসানকে এক রহস্য ধাঁধায় ফেলে দিয়েছে এই মোবাইলটা। হঠাৎ ফোন আসে সে মোবাইলে। আকবর বস নামে সেভ করা। রাফসান ফোনটা রিসিভ করতেই অপর পাশের মানুষটা বলতে লাগলো, 8914 কাজটা কি সম্পূর্ণ হয়েছে? রাফুকে কি মারতে পেরেছিস? রাফসান স্তব্ধ, নরম কণ্ঠে বলল, একজন কি আর রাফুকে ছুতে পারে? আরে আমার তো কপাল খুলে গেল, রাফুর কণ্ঠ শুনেছি। আকবরের কথা শুনে রাফসান খটখট করে হেসে উঠল। বলল, দেখ, তুই কে সেটা জানি না, কিন্তু রাফু তার আগের ফর্মে যদি একবার আসে, তো রাফুর কণ্ঠ শোনার কানটাই থাকবে না। চোখ দিয়ে তাকে দেখার আগেই চোখ দুটো উপরে উঠবে, গলা দিয়ে শব্দ বের হবে না, তার আগেই কণ্ঠনালী আলাদা হবে দেহ থেকে। বুঝতেই পারছিস তুই কতটা ভাগ্যবান যে রাফু তার ফুল ফর্মে নেই। ও মা, আমি ভয় পাইছি। আকবর ব্যঙ্গ করে কথা বলছে। সে ভাবছে মজা করছে রাফু। রাফু কিছু বলবে, তার মধ্যেই আকবর আবার বলল, তোর খেলা শেষ রাফু, অপেক্ষা কর। ফোনটা রেখে দেয় আকবর। রাফসান মোবাইলের দিকে তাকিয়ে আছে। আকবর নামটা প্রথম শুনছে সে। পুরনো কোনো শত্রুর নাম যে আকবর তা মনে করতে পারছে না রাফসান। চুপচাপ বেডে বসে আছে। পূর্ব আকাশ থেকে আজানের ধ্বনি আসছে। রাফসান উজু করে ফজরের নামাজ পড়ে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। তার বাসায় যাওয়ার তারা খুব। সকাল 10টা তখন। মীরা দৌড়ে রাফসানের কেবিনে ঢুকছে। পাপার কোলে উঠে না কতদিন ঝাপটে ধরেছে রাফসানকে মীরা। রাফসানের মাথায় গালে ব্যান্ডেজ খোলা হয়নি এখনো। পায়ের ব্যান্ডেজ খুলেছে রাতেই। মিম হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে রাফসানকে নিয়ে বাসায় আসে। মীরা তো রাফসানের কাছ থেকে নড়ছেই না। মিম বাসার কাছে ব্যস্ত। নিচের মোবাইলটা চার্জে লাগিয়ে ওপেন করতেই সেই চিরপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রাফসান ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশের মেয়েটি বলল, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তিথি, হ্যাঁ বস। আমার নাম্বার পেলে কোথায়? আপনাকে আমরা হারাতে দিচ্ছি কোথায়? আমি স্বইচ্ছায় চলে এসেছি, তবুও কেন পিছু ছাড়ছো না আমার? আপনার শত্রুরা কি পিছু ছাড়বে আপনার, তা মনে হয়? রাফসান নিশ্চুপ, কিছু বলছে না। গত রাতের অ্যাটাক তাকে তার শত্রুদের মনে করিয়ে দিচ্ছে বারবার। তিথি আবার বলে উঠল, রাফু ভাই। এবার বস বলেনি, ভাই বলেছে। নিজের মনের ফিলিংস লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে তিথি। রাফসান মুখ খুলল, বলল, তিথি আকবরকে? তিথি অবাক হয়। আকবরের কথা রাফু জানলো কি করে? উৎকণ্ঠিত গলায় বলল, বস আপনি কি করে জানলেন আকবরের কথা? আমি জানতে চেয়েছি আকবরকে। অনেক কথা বস,
কলেজে আসেন, তারপর বলি আজকে আসবেন কলেজে। না তিথি, আমি অসুস্থ। 15 দিনেও যাওয়া হবে না কলেজে। তিথির বুকটা ধুক করে ভারী হয়ে আসে, কণ্ঠটা মলিন হয়ে গেছে। সে বলল, কেন বস, কি হয়েছে আপনার? সাধারণ মানুষের উপর যেমন জুলুম হয় ঠিক তেমন হয়েছে। বুঝলাম না বস। বুঝবে না তুমি? বস বাসায় আসবো? না, আমি জানি তোমরা আমার বাসার ঠিকানা জানো, কিন্তু কি হয়েছে তা জানো না। তাই যেখানে আছো সেখানেই নজর রাখো। নিলয়ের ঘাম তামাম করে ফেলি বস। তিথির মনের কথা চেপে রাখতে পারল না। ভেবেছিল নিলয়ের ব্যাপার যে তিথি সবকিছু জেনেছে সেটা রাফসানকে বলবে না, গোপনে নিলয়কে গায়েব করে দিবে তিথি। কিন্তু সেই কথা গোপন রাখতেও পারল না তিথি। রাফসান বলল, তিথি, ছোটখাটো বিষয়ে ভায়োলেন্স হলে কি চলবে? মাছি মেরে হাত নোংরা কেন করবে? জি বস। আমি ফ্রি হলে দেখা করব, ততদিনের জন্য আল্লাহ হাফেজ। বলেই ফোন কেটে দেয় রাফসান। মীরা রাগান্বিত চোখে তাকিয়ে আছে রাফসানের দিকে, কোমরে হাত দিয়ে বলে, এই পচা ছেলে, তিথিকে শুনি। তিথি দূরবীন দিয়ে রাফসানকে দেখছে সামনের বিল্ডিং এর ছাদ থেকে। মুচকি মুচকি হাসছে মীরা তার বাবাকে আঙুল দিয়ে ইশারা করে বকা দেওয়ার ভঙ্গি দেখে। রাফসান মীরাকে খোঁজ দিচ্ছে, কপালে দুটো চুমু আর দুটো বড় চকলেট। মেয়ে সবকিছু ভুলে গেছে, তিথি নামের কিছুই শুনেনি মেয়েটা। একবার মায়ের কাছে নালিশ করলে রাফসানের কলেজা শুকিয়ে ফেলতো মেম। তা যাই হোক, অল্পতেই মীরাকে হাত করতে পেরে খুশি রাফসান। পরন্ত বিকেলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাফসান। শাড়ি পরেছে মিম। রাফসানকে আনমনে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখিয়ে নিজে পেছন থেকে গিয়ে রাফসানের কোমর জড়িয়ে লেপটে গেছে তার সাথে। পিঠের উপর নিজের মাথা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুখের সুখী হয়ে চোখ পৌঁছে। রাফসান বাধা দেয় না মিমের এই সুখে। মীরা হুট করে তাদের পাশে এসে দাঁড়ায়, চুপচাপ তার হাতের একটা আঙ্গুল দিয়ে রাফসানের পায়ে ঠোকা দিচ্ছে। রাফসান নিচের দিকে তাকাতেই মীরা মুখ বাঁকা করে বলল, পাপ্পা তুমি। কথাটা শেষ না করতেই মীরার পেছনে কাজের মেয়েটি এসে দাঁড়ায়, হাতে ছুরি। থর থর করে কাঁপছে তার হাত। ধারালো ছুরি মীরার গলা বরাবর দাগ করে ধরে সে। রাফসান নড়ছে না তার জায়গা থেকে। মিম চোখ বুঝে আছে, কিছু বুঝতে পারছে না তার বন্ধ চোখের আড়ালে কি হতে যাচ্ছে। মীরা কাজের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মীরা কিছু বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে। রাফসান নিজ জায়গা থেকে সরে দাঁড়ালে মেয়েটি আঘাত করবে মীরার দেহে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে রাফসান। কাজের মেয়েটি ঘামছে, সমস্ত শরীরে থরথর করে কাঁপছে। রাফসান বুঝতে পারে কাজের মেয়েটির কেউ বিপদে আছে। পকেটে হাত দেয় রাফসান। ডায়াল কলের প্রথম নাম্বারটা তিথির। আলতো হাতের স্পর্শে কল চলে যায় তিথির কাছে। তিথি কল রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকে। রাফসানের কোনো উত্তর পায়নি। বারান্দায় চলে আসে তিথি। সম্পূর্ণ দেখতে পায় রাফসানের বারান্দায় কি হতে চলেছে। রুম থেকে M146 নিয়ে কাজের মেয়েটির দিকে তাক করে তিথি। বারান্দার গ্রিলের বাইরে হাত বের করে ইশারা দেয় তিথিকে, অজ্ঞান করার ইশারা। তিথি দেরি করে না, রুম থেকে ড্যামি বুলেট নিয়ে শুট করে কাজের মেয়েটির উপর। ঢলে পড়ে ঘুমের মধ্যে। রাফসান বলে উঠল, মীরা মামনি, দেখো তোমার শিউলি আফা অসুস্থ হয়ে পড়ছে। বলেই মিমকে ছাড়িয়ে নেয় নিচের দেহ থেকে। মিম গিয়ে শিউলিকে ধরে। ফ্লোরে পড়ে আছে শিউলি। হাত দিয়ে ইশারা করে তিথিকে। কাজ হয়ে গেছে। তিথি রুমে চলে যায়। রুমের ভেতরে গিয়ে তার গ্যাংয়ের দুজনকে অ্যাম্বুলেন্স নিয়ে রাফসানের বাসার নিচে পাঠিয়ে দেয়। মিম শিউলির হাত ওর কাঁধে তুলে নেয়, সাথে রাফসানও সাহায্য করে নিচে নামাতে। মিম, তুমি মীরাকে নিয়ে সিজু ভাবির বাসায় থাকো, আমি আসছি। কিন্তু রাফসান, তুমি অসুস্থ, পায়ে ব্যথা এখনো আছে। মিম, সমস্যা হবে না আমার, তুমি মীরার কাছে যাও। না, তুমি রুমে যাও রাফসান, মীরাকে দেখাশোনা করো, আমি শিউলিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হঠাৎ খেপে যায় রাফসান। মিমকে ছাড়ি দিয়ে গাড়িতে উঠে গেল রাফসান। মিম বুঝতে পারেনি রাফসান এমন অদ্ভুত রিয়েক্ট কেন করলো। মিম কিছুটা আন্দাজ করে কিছু একটা ঝামেলা আছে এর মধ্যে, তাই কথাটা বলে রুমে চলে আসে মিম। মীরাকে নিয়ে ছাদে ওঠে। রাফসান শিউলিকে নিয়ে তার নির্ধারিত গোডাউনে নিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। চারিদিকে তিথির লোক। রাফসান বসে আছে সামনে, শিউলি অজ্ঞান হয়ে পড়ে আছে। রাফসান তিথির সামনে বসে বলল, তিথি, বলো এসব কেন হচ্ছে? আমি এই অন্ধকার জগতের বাহিরের
সৌন্দর্যে বেরিয়ে এসেছি, তবু কেন আমার পিছু নিয়েছিস? আরে আকবরটা কে? কেনই বা আমাকে মারতে চাই? তিথি চুপ হয়ে বসেছে রাফসানের পাশে। আলতো করে ওর হাতটা ধরে বলতে লাগলো, বস, সে 3 বছর আগের কথা, যখন আপনি গ্যাং ছেড়ে গোপনে এখানে চলে আসেন। তার কয়েক মাস পরের ঘটনা। আপনার বাবা শাহিদ হাসান বিডির সমস্ত মাফিয়াদের নিয়ে একটা মিটিং করে। মাফিয়া বললে ভুল হবে, তাদের দেশের কালোবাজারের গোল্ড ডিলারদের নিয়ে বোর্ড মিটিং করা হয়। আর ব্ল্যাক ড্রাগনের নাম শুনলেই সব ছোট শিয়ালগুলো পিছে লেগে যায়। সে বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন আকবর হোসেন, দিলদারজি কবির, শুভাশিস, আরো কিছু গোল্ড এবং ডায়মন্ড স্মাগলাররা। মিটিং এর সবচেয়ে এবছরের সবচেয়ে বড় ডিল হতে যাচ্ছিল মিস্টার ওয়াহিদের সাথে, ওয়ার্ল্ডের নাম্বার 1 মার্সিনারি গ্রুপটার। আপনার দোস্ত জায়েদ মাসুদের বাবা মিস্টার ওয়াহিদের সামনে আকবর হোসেন ড্রাগ স্মাগলিং করার প্রস্তাব দেন। শাহিদ হাসান তো পুরো গরম হয়ে উঠেছে, টেবিলের উপর থাপ্পড় দিয়েই দাঁড়িয়ে যায় সে। আমার দেশে ড্রাগস স্মাগলিং হবে না। স্যার, সময় বদলেছে, এখন টিকে থাকতে হলে ড্রাগসের আমদানি করতে হবে। কথাটা বললো আকবর হোসেন। তার সাথে গলা মেলালো দিলপ্রাজে। শহীদ হাসান শক্ত গলায় বলল, আমার শহরে ড্রাগস সাপ্লাই হবে না। যারা ড্রাগস সাপ্লাই আনতে চাইছেন এদেশে, তাদের সাথে ব্ল্যাক ড্রাগনের কোনো সম্পর্ক থাকবে না। আর সন্ত্রাসী চাঁদাবাজদের প্রোটেকশন ব্ল্যাক ড্রাগন দেবে না। আর যতদিন রাফু বেঁচে আছে ততদিন রাফু ড্রাগস সাপ্লাই এদেশে হতে দেবে না। স্যার, রাফু জীবিত আছে নাকি মরে গেছে কেউ জানে না। জীবিত থাকলেও কোথায় আছে সেটাও কারো নজরে নেই। আর আপনি রাফুর ইশারায় চলছেন। এভাবে অন্ধকার জগতে কয়দিন টিকে থাকতে পারবেন? যতদিন আমার আতঙ্ক আছে ততদিন। আপনার আতঙ্ক তো রাফু। সে একাই যথেষ্ট। দেখা যাবে রাফু কতদিন টিকে থাকে। বলেই উঠে যায় আকবর আর দিলপ্রাজে। এ ওয়াহিদ শহীদ হাসানকে বলল, শহীদ ভাই, ভরসা রাখুন, আমার গ্রুপ থেকে বাংলাদেশে ড্রাগ স্মাগলিং হবে না। শহীদ হাসান চুরুটে আগুন লাগিয়ে টানছে। এই ওয়াহিদের সাথে বাকি সকলে যার যার মতো চলে যায়। শেষে ওয়াহিদ আর শহীদ বিল্ডিং এর ছাদে আসে। দুটো হেলিকপ্টার অপেক্ষা করছে দুজনের জন্য। হ্যান্ডশেক করে দুজন দুই দিকে। আকবর হোসেন এখান থেকে চলে গিয়ে প্ল্যানিং করে রাফুকে মেরে ফেলার। সঙ্গ দিয়েছে দিলপ্রাজে। সে খবর পেতে আপনার বাবা আমাদের গোপন গ্যাং তৈরি করে আপনাকে রক্ষা করতে ছায়া হয়ে পাশে থাকতে বলেন। তাই আমরা আপনার ছায়া হয়ে আছি 1.5 বছর। কিছুদিন আগে আমাদের গ্যাং এর একজন আপনার ছবি আকবর হোসেনের কাছে বিক্রি করে দেয়। সেটা জানার পর তাকে আর বাঁচতে দেয়নি। পুরো 4 রাউন্ড গুলি তার বুক ঝাঁঝরা করে দিয়েছে। রাফসান তিথির কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। কি বলবে বুঝতে পারছে না। রাফসান এই চক্রের চক্রান্ত থেকে বের হতে চায় শুধু, সেটা যে কোনো মূল্যেই হোক। মীরার জন্য যা কিছু করার দরকার তাই করবে রাফসান। সামনেই শিউলির জ্ঞান ফিরেছে। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সাহেব, আমার বড় মেয়েকে তারা নিয়ে গেছে সাহেব। আপনাকে খুন করতে পারলে আমার মেয়েকে তারা ছেড়ে দিবে সাহেব, আর আমাকে 10 লক্ষ টাকা দিবে সাহেব, যার কারণে আমি আপনার উপর হামলা করতে চাইছিলাম। বলেই কান্না করে দেয় শিউলি। থর থর করে কণ্ঠ কাঁপছে ওর। রাফসান একটু ভেবে বলে উঠল, তিথি, আমার বুকে বুলেটের আঘাত কর, যেন আমি বেঁচে না থাকি। আমার মৃত্যুই শ্রেয়। কি? চমকে ওঠে তিথি। রাফসান বলল, হ্যাঁ, এটাই একমাত্র উপায় বেঁচে আছে। মীরার খুশির জন্য আমাকে মরতে হবে। আমার জন্য যেন তাদের কোনো আজ না আসে সে দায়িত্ব নিয়েছি আমি। আমার মৃত্যু হলে তারা নিরাপদ থাকবে। মিমের যা সম্পত্তি আছে তা দিয়ে তাদের সারা জীবন চলে যাবে। কিন্তু বস, আপনি চাইলেই ওদের চুটকি দিয়ে উড়িয়ে দিতে পারেন। কত শেষ করব বলো তিথি? একজন শেষ করলে 10 জন আসবে। 10 জনকে শেষ করলে 100 জন তৈরি হবে। আমি ক্লান্ত হয়ে যাব। আমার মৃত্যুই শ্রেয়। আমি পারবো না বস। তুমি না পারলে আমি নিজেই নিজেকে আঘাত করতে পারি। বলেই তিথির কাছ থেকে 9mm পিস্তলটা নিয়ে ট্রিগার টিপ দিতেই লুটিয়ে পড়ে ফ্লোরে। গড় গড় করে রক্ত ঝরছে সমস্ত ফ্লোরে। শিউলি তা দেখে আবার জ্ঞান হারায়। রাফসানের দেহ ফ্লোরে পড়ে আছে। তিথি রাফসানের হাতটা ধরে হাতে ঠোঁটের স্পর্শ করে বলল,
বস এমনটা না হলেও পারতো। চোখ দিয়ে পানি পড়ছে তিথির। শ্যাডো হান্টারের ক্যাডার, শিমুল, প্রিন্স, জন আরো কয়েকজন তিথি রাফসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখেই বেদনার অশ্রু। জয় চোখ মুছে তিথিকে বলল, বস আমার একটু যেতে হবে। তিথি জয়ের দিকে তাকায়। ওর চোখে পানি টলমল করছে। তিথি মাথা নাড়িয়ে সম্মতি দেয় তাকে জানান। জয় নিজের স্নাইপার আর AK-47 জমা রেখে বের হয়ে যায়। জয় নিজের স্নাইপার আর AK-47 জমা রেখে বের হয়ে যায়। তিথি আনমনে তাকিয়ে থাকে রাফসানের নিস্তব্ধ দেহের দিকে। গোডাউন থেকে বের হয়ে জয় গোডাউনের পেছনে চলে আসে। পকেট থেকে মোবাইল বের করে বুক পকেটে লাগানো কলমের সাথে যুক্ত ক্যামেরা থেকে মেমোরি বের করে ফোনে কানেক্ট করে। রাফসানের মরে যাওয়ার দৃশ্য স্পষ্ট। ভিডিও ক্লিপটা চেক করে আকবর হোসেনের ইমেইলে ভিডিওটা সেন্ড করে জয়। ভিডিওটা পৌঁছবার 2 মিনিট বাদেই আকবর হোসেন জয়ের ফোনে ফোন করে। রিসিভ করে জয়। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস রাফুর কেস ক্লোজ। আমি জানতাম তুই পারবি জয়। এখন বল তুই কি চাস? জালিল হয়েছিল বস, তাই দিলেই হবে। 25 কোটি টাকা। ওকে, তোর ব্যাংক অ্যাকাউন্ট টাকা জমা হয়ে গেছে, চেক করে নিস। ধন্যবাদ বস। শোন জয়, আজ থেকে তোর আমার সম্পর্ক এখানে শেষ। তুই আমাকে চিনিস না আর আমি তোকে চিনি না। আর কখনো আমার সামনেও আসবি না। দরকার হলে আমি তোকে সাড়া দেব। ভালো থাকুন। ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বেঁচে থাকলে দেখা হবে আবার। বলেই ফোন রাখে জয়। আকবর হোসেন রাফুর মৃত্যুর ভিডিও আন্ডারওয়ার্ল্ডে ভাইরাল করেছে। সাথে সাথেই ধসে পড়ে ব্ল্যাক ড্রাগনের বিজনেস ওয়ার্ল্ড। কমতে থাকে ব্ল্যাক ড্রাগনের কাস্টমার। গোল্ডের মার্কেট এক ধাক্কায় পাহাড় ছুঁয়েছে। ড্রাগ মাফিয়ারা একে একে বের হতে শুরু করে। জয় গোডাউনের পেছনে দাঁড়িয়েছিল তখন। 25 কোটি টাকা জয়ের জন্য আসমান সমান বড় হওয়ার জন্য যথেষ্ট। খুশিতে আত্মহারা হয়ে আছে। পাশেই ঝোপঝাড়। পেট হালকা করতে দাঁড়িয়ে গেছে ঝোপের পাশে। জিপার খুলতেই রাফসান এসে দাঁড়ায় জয়ের পাশে। পেছন থেকে ঘেরাও করে রাখে জয়কে। জয়ের চোখের ভয় সৃষ্টি হচ্ছে। রাফু পেট হালকা করছে ঝোপের মধ্যে। জয় প্যান্ট ভিজিয়ে ফেলেছে। রাফুর কাজ শেষ হলে জয়ের কাঁধে হাত রাখে। রাফু বলে, 25 কোটি টাকা একটু বেশি, তাই না তিথি? তিথির মুখটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। বলে সে, কি যে বলেন বস, আমি তো 5 কোটি টাকা পেলেই আপনাকে মেয়েদের প্ল্যানিং করতাম। কিন্তু কিন্তু কি তিথি? যদি কখনো স্বপ্নও ভুলে যাই আপনি কে, তাহলে তো আপনাকে মারার প্ল্যান করতে আমার হাঁটু কাঁপবে। জয় হয়তো ভুলে গেছে রাফু অস্ত্র রেখেছে, কিন্তু আলানো ভোলেনি। জয় শুনছে তিথির কথা। মৃত্যুর ভয় ক্রমশই বাড়ছে তার। কিন্তু তার কৌতূহলী মন বারবার জানতে ইচ্ছে করছে রাফসান কিভাবে বাঁচল। সে তো নিজেই তার বুকে গুলি চালিয়েছে। জয়ের মুখের দিকে তাকিয়ে আছে রাফু। বুঝতে পারছে জয়ের কনফিউশন। রাফু বলতে থাকলো, জয় গেমটা ভালোই খেলেছিস, কিন্তু কার সাথে গেম খেলতে যাচ্ছিস সেটা কখনোই ভাবিসনি। তোর প্ল্যান ঠিক ছিল। হাসপাতালের কম্পাউন্ডার রমেশের হাতে আমাকে মারতে চাইছিলি সেদিন রাতে, কিন্তু ব্যর্থ। আকবর হোসেনের নাম্বারের পাশে তোর নাম্বারটাও ছিল। তখনই আমি তোর সাথেই গেম খেলি। কম্পাউন্ডার রমেশ আমাকে মারতে এসেছিল, কিন্তু আমি তাকে ধরে ফেলি। সে পালাতে না পেরে তোর সত্যি আমার কাছে বলে দেয়। আমিও তোকে কিছু না বলে এখনো কেন বাঁচিয়ে রেখেছি কেন জানিস? এটা আমার গেম। আমার ফেক মৃত্যুর সংবাদ তুই তোর বসের কাছে দিয়েছিস। তারা আমাকে মৃত ভাবছে। আমার উপরের অন্ধকার জগতের কালো ছায়া কেটে গেছে, কিন্তু তুই যে আমার কাজের মেয়ে শিউলিকে ব্যবহার করবি তা জানা ছিল না। ভালো থাকিস। বলেই জয়ের কাঁধ থেকে হাত সরিয়ে নেয় রাফু। তিথির বুলেট জয়ের মাথা ছেদ করে। রাফু সিগারেটে আগুন লাগিয়ে টানছে। জয়ের লাশ সেই ঝোপের নিচে গর্ত করে পুঁতে ফেলে। শিউলিকে নিজের বাসায় রেখে আসে তিথির গ্যাং। তিথি বলল রাফুকে, বস আজকে রাতে পার্টি হবে আমার কাছ থেকে। না, পারবো না তিথি। মিমকে নিয়ে বাসা চেঞ্জ করতে হবে। তা বস বাসা চেঞ্জ করবেন? কলেজে চাকরিটা? এটা থাকবে। আর এই শহরেই আছি আমি, যাচ্ছি না কোথাও। আর এখন তো সবার কাছে রাফু মৃত। জি বস। আচ্ছা তাহলে আমি আসি আজ।
বস, রাতের পার্টিতে আপনার জন্য অপেক্ষা করব। রাফসান মুচকি হাসি হেসে চলে যায় সেখান থেকে। তিথি রাফসানের জন্য একটা বাসা ঠিক করে রেখেছে। মিম মীরাকে নিয়ে শুধু বাসা আসলেই হবে। রাফসান নিচের রুমে এসে মিমকে বলল, তোমার যা কিছু নেবার নিয়ে নাও, এই বাসা চেঞ্জ করছি আমরা আজকেই। মিন অবাক হয়ে বলল, কেন, কিছু কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু বাসা চেঞ্জ করতে হবে এখনই। মিম দ্বিতীয় কথা বলার সাহস পায়নি। রাফসানের পায়ে ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরার কাছে এসে বসে রাফসান। মীরা ঘুমোচ্ছে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি, তোমাদের ছায়া হয়ে থাকবো সারা জীবন। আলতো করে ওর কপালে চুমু দেয় রাফসান। মিমের সামান্য কিছু জামা কাপড় নিয়ে নিয়েছে। মীরা রাফুরও কিছু কিছু নিয়েছে। সন্ধ্যা নামার আগেই রাফসান তাদের নিয়ে নতুন বাসায় উঠেছে। সুন্দর করে সাজানো এই রুম তিথি নিজ হাতে সাজিয়েছে। জয়ের প্ল্যানিং এর কথা জেনেই তিথিকে একটা বাসা নিতে বলেছিল রাফসান। তিথি সেই অনুযায়ী এই রুমটা নিয়ে সাজিয়ে রেখেছে। মিমের পছন্দ হয়েছে খুব। ব্যালকনির ছোট্ট বাগানটা দেখে লাফিয়ে উঠছে, কিন্তু তার মন খারাপ। নতুন করে সবকিছু গুছিয়ে নিতে হবে, কষ্ট হবে। রাফসানের মনে ভয়, বুকটা ভার হয়ে আছে। মীরার যদি কিছু হয়ে যেত তখন নিজেকে ক্ষমা করতে পারতো না রাফসান। মাথা ঝিমঝিম করছে। রুম থেকে বের হয়ে ছাদে আসে। আকাশ কালো হয়ে গেছে, রাত নেমেছে বিবর্ণ আকাশে। হালকা বাতাসে ছাদের পরিবেশ অন্যরকম হয়ে আছে। তিথির কাছ থেকে সিগারেট নিয়েছিল, সেটা আছে এখনো। মেয়েটা সিগারেট খায় না, আমার জন্য সবসময় 2-3টে রেখে দেয়। আসলে কি চাই মেয়েটি? কথাটা ভাবছে রাফসান, আর সিগারেটে আগুন জ্বালালো সে। বুকটা জ্বলছে। মিম রাফসানের পেছনে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। সিগারেটের অর্ধেক শেষ। মিম রাফসানের সিগারেট হাত থেকে নিয়ে ফেলে দেয়। রাফসানের মস্তিষ্ক গরম হয়ে উঠেছে। কি করলে এটা? সিগারেট ফেলে দিয়েছি। তুমি বলেছিলে না সিগারেট খাবে না? তো আমি সিগারেট খাচ্ছি, তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। বলছি তুমি খেতে পারবে না তো পারবে না। তোর কথায় আমি সিগারেট বন্ধ করব নাকি? বলেই রাফসান মিমের সামনে আরো একটা সিগারেট বের করে। মিম সেটাও তার হাত থেকে নিয়ে ফেলে দিতেই রাফসান মিমের গালে চড় বসিয়ে দেয়। ওকে বলছি না আমি সিগারেট খাবো। মিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হাতের 5টা আঙ্গুল তার গালে স্পষ্ট বসে গেছে। রাফসানের রাগ আরো বৃদ্ধি পাচ্ছে। মনে চাচ্ছে মিমের অন্য গালেও চড় বসিয়ে দেয়। নিজেকে সামলে নেয় রাফসান। ছাদ থেকে নেমে চলে যায় তিথির পার্টিতে। তিথি লোকেশন বলে দিয়েছিল রাফসানের মোবাইলে। সেখানে পৌঁছে দেখে কত মানুষ সেখানে নাচানাচি করছে মাতাল হয়ে। তিথি বসে আছে সোফায়। রাফসান কাউন্টারে গিয়ে মদের বোতল নেয় একটা। গ্লাসে দিতে চেয়েছিল সেখানে থাকা মেয়েটা, কিন্তু রাফসানের বোতল চায়। দিতে বাধ্য সে। গলা ভিজিয়ে ফেলেছে রাফসান। তিথির দিকে তাকিয়ে দেখছে রাফসান। তিথির শুকনো ঠোঁট রাফসানের চোখে বিঁধে গেছে। নেশায় ডুব দিয়েছে রাফসান। তিথি চেয়েছিল এটা। নেশায় হলেও ভালোবাসার মানুষটার স্পর্শ পেতে চেয়েছে তিথি। আজ পূরণ হবে সেই মনস্কামনা। রাফসানের হাত ধরে তিথির রুমে নিয়ে আসে সে। পাশেই শুয়ে আছে তিথি। রাফসান হালকা করে কোমর টেনে নেয় তিথির। সামান্য ঠেলে দিয়ে সরে আসে তিথি। দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম। মুগ্ধের দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাকে ফোন করা হয়েছে। কে করেছে? তিথি নিচের স্কার্ট ঠিক করে নেয়। মিমের সামনে এসে দাঁড়ায়। কেমন আছো মিম? তুমি আমাকে কিভাবে জানো? বাঁকা চোখে তাকিয়ে বলল মিম। তাচ্ছিল্যের হাসি হেসে বলল তিথি, আমি আপনাকে শুরু থেকেই চিনি, জানি আপনি কে। তোমার লজ্জা করে না সবকিছু জেনেও এমনটা করতে? লজ্জা কেন হবে? ঠাস করে তিথির গালে থাপ্পড় বসিয়ে দেয় মিম। তিথি আবারও মিমের দিকে তাকায়। তুমি ভুল ভাবছো মিম, আমি তেমন মেয়ে নই। মিমের থাপ্পড়ের গতি তিথিকে বুঝিয়ে দিয়েছে মিম তিথিকে নষ্টামে ভাবছে। তিথি জবাব দিল। মিম পাল্টা জবাবে বলল, তোদের আমার জানা আছে তোরা কেমন মেয়ে। মিম তুমি কি ভাবছো? তুই একটা নষ্টা মেয়ে। অন্যের স্বামীর চোখে নেশা জড়িয়ে তাদের সাথে ফষ্টি নষ্টি করিস। মিমের কথাটা শেষ না হতেই তিথি মিমের গাল দুটো এক হাত দিয়ে চেপে ধরে দেয়ালের সাথে ঠেকিয়ে ফেলে। দাঁতের চাপে গালে ব্যথা পাচ্ছে মিম। গুঙিয়ে উঠে সে। তিথি বলল, তুই শুধু রাফুর স্ত্রী বলেই বেঁচে আসছিস, না হলে এই কথা অন্য কেউ বললে তার জিভ ফাঁক ছিঁড়ে ফেলার আমার পা হাতের কাজ। তুই এখানে আসছিস কার জন্য জানিস? রাফুর জন্য। আর আমি
রাফুর ছায়া হয়ে থাকি সারাটাক্ষণ। নেশাগ্রস্ত রাফু যেন উল্টোপাল্টা কাজ না করে ফেলে, তার জন্য তোকেই আমি ফোন করছি। আমার যদি তেমন কোনো উদ্দেশ্য থাকতো না, তাহলে তোকে ফোন করতাম না। তিথি মিমকে ছেড়ে দেয়। এক গালে রাফসানের হাতের 5টা আঙ্গুলের ছাপ বসে আছে। এখন তিথির চেপে ধরা গাল দুটো টসটসে লাল হয়ে গেছে। গালে ব্যথা করছে মিমের। তিথির মাথা নিচু হয়ে গেছে। নরম কণ্ঠে বলে, সরি মিম, আমি আসলে এমনটা বলতে চাইনি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেলেছি। আই এম সরি। মিম হালকা হাসির চেষ্টা করে বলল, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার দরকার। তোমাকে না শুনেই উল্টো পাল্টা ভেবে কত কথাই না বলে ফেলেছি। আমাকে ক্ষমা করো। আমি জানি মিম আপু, আপনার রিয়াক্ট করার ব্যাপারটা বুঝতে পারি। তুমি কে? মিম প্রশ্ন করে তিথিকে। তিথি চুপ হয়ে যায়। মিম আবার বলল, তুমি কে? আমি তিথি। মিমের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তিথি নামটা আগেও শুনেছে রাফসানের মুখে, আজ দেখাতেই ফুল বুঝাবুঝি। কথা বাড়ায়নি মিম। তিথির সাহায্য নিয়ে রাফসানকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে তারা। গাড়িতে শুয়ে নিয়ে আসে মিম তার নতুন বাসায়। ভোরের আলো জানলা বেয়ে রুমে প্রবেশ করেছে। রুমে বসে আছে জানলা বরাবর, মোবাইলে রাফসানের ছবি। চোখ ভিজিয়ে দেখছে তাকে। বাবা আকবর হোসেন হঠাৎ আনন্দিত কেন, সে এত খুশি তার কারণ জানতে পারেনি রুবি। শাহানার ফোন আসে রুবির ফোনে। শাহানা রুবির বান্ধবী। ভার্সিটি যাওয়ার জন্যই ফোন করে সে। রুবিও তৈরি হয়ে নেয় দ্রুত। তার মনের আকাঙ্ক্ষা দুচোখ ভরে রাফসানকে দেখা। রাফসান কলেজের সহকারী শিক্ষক আর রুবি অনার্সের স্টুডেন্ট। চাইলেই সবকিছু হয়ে যেতে পারে তাদের মধ্যে। মাঝে শুধু রাফসানের স্ত্রী মেয়ে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। রুবি সে বিষয়ে ভাবছে, কিন্তু তার আগে ওই তিথি মেয়েটাকে দেখতে হবে। নতুন এসেছে ভার্সিটিতে, তবুও তার সাহস দেখে অবাক হয়ে আছে রুবি। ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে জায়েদ মাসুদ, হাতে জ্বলন্ত সিগারেট। ধোয়ার গন্ধে ঝাঁঝালো সিগারেটের সাদা খোলসে গাঁজা ভরে টানছে মাসুদ। ভার্সিটির নতুন অ্যাডমিশন নিয়েছে সে, পার্সোনাল মিশন এসে। কিন্তু ভাবার বিষয় হলো, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মাসুদ এইখানে কেন? একজন সফল বিজনেসম্যান হলেও সে একজন শার্প শুটার। দুনিয়ার সকল অস্ত্র চালানোতে পণ্ডিত সে। একসময় রাফুর সাথে ট্রেনিং নিয়েছিল সে। ভার্সিটির গেট থেকে আস্তে আস্তে স্টুডেন্ট আসছে। মাসুদ সিগারেটের ধোঁয়া গেটের ভেতরে আসা সুন্দরী মেয়েদের মুখে ছাড়ছে। বেপরোয়া সে। সেই মুহূর্তে গেটের ভেতরে প্রবেশ করে রুবি। সিগারেটের ধোঁয়া রুবির মুখে ছাড়তেই রুবি ঘুরিয়ে মাসুদের দিকে থাপ্পড় দেয়। মাসুদ রুবির হাতটা ধরে ফেলে। স্কার্টের হালকা ওপরে মাসুদ তার হাত দিয়ে নিচের দিকে টেনে নেয় রুবিকে। রুবি স্তব্ধ হয়ে গেছে। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মাসুদের দিকে। আলতো করে রুবির ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে নেয়। পেছনের সবকিছু নিস্তব্ধতায় ছেয়ে গেছে তাদের। মামনি, এই মামনি, আমরা কোথায়? এটা কোথায়? ঘুম থেকে উঠেই মীরার চিৎকার শুনে মিম রান্নাঘর থেকে রান্না রেখে চলে যায় মিম মীরার কাছে। মিমকে দেখিয়ে মীরা বলল, মামনি, এটা তো আমার বাসা না। কোথায় আমরা? মিম মীরার মাথায় হাত বুলিয়ে বলল, সোনামণি, এখন থেকে এটাই আমাদের বাসা। মীরার মুখটা ছোট হয়ে আছে। ওর পছন্দ হয়নি বাসা, তবুও কিছু বলেনি। পাশ ফিরে রাফসানকে না দেখে মীরা বলল, আম্মু, আম্মু, পাপা কোথায়? মিম কিছু বলে না। মীরার কাছ থেকে উঠে রান্নাঘরে চলে যায় মিম। মীরা বিছানা থেকে নেমে সম্পূর্ণ বাসা হেঁটে দেখছে। পাশের রুমটা দরজা আটকানো। মীরা বলল, মামনি, এই মামনি, এই দরজা খুলছো না কেন? মিম রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। মীরার সামনে বসে মিম বলল, এখানে জলহস্তি আছে মাম্মা। টলহস্তি কি মামনি? মীরার মুখে জলহস্তিকে টলহস্তি শুনে মিম হাসি চেপে রাখে। তারপর বলে, মাম্মা, নেটের ভেতরে বানর আছে। বানর, হুতুম পেঁচা, কুমির আছে, গন্ডার আছে। বলেই মুখ বাঁকা করে নেয় মিম। মীরা অল্প বয়সে বুড়ি হয়েছে। এর আগেও মিম যখন রাগ করতো তখন রাফসানকে এইসব বলতে শুনেছে, তাই ও বলল, মামনি, পাপ্পাকে এসব বলবা না। পাপ্পা হলো একটা চিড়িয়াখানা। মিমের ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসি দিতে মন চাইছে।
পারছে না মীরার সামনে। মিম মীরাকে কোলে তুলে নেয়। রান্নাঘরে নাস্তা বানাচ্ছে মিম, পাশে বসে আছে মীরা। মামুনি কি করছে সেটা দেখছে সে। রাফসানের ঘুম ভাঙে মোবাইলের রিংটোনে। তিথি ফোন করেছে। রাফসানের মাথা এখনো ছিমছিম করছে রাতের নেশায়। তিথির ফোন রিসিভ করতে পারেনি, কলও করেনি দ্বিতীয়বার। রাফসান বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মাথাটা ঝিমোচ্ছে। টেবিলে নাস্তা তৈরি করে রাখছে মিম, রুটি আর মাংস ভুনা। আগে খেয়ে নিয়েছে মিম। মীরা খেয়ে নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে মামি। রাফসান খাচ্ছে আর ভাবছে গতকালের কথা। মিমের গালে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। তারপর রাতে তো পার্টিতে গিয়েছিলাম, বাসায় আসলাম কিভাবে? উল্টো পাল্টা কিছু করিনি তো আবার? দেখতে হবে। নাস্তা সেরে ল্যাপটপ নিয়ে বসেছে রাফসান। রুমের সিক্রেট ক্যামেরার ফুটেজ দেখছে সে। না, মিমের সাথে রাতে তেমন কিছুই তো হয়নি। ল্যাপটপ বিছানায় রেখে মামে যে রুমে বসে আছে সেই রুমে যায় রাফসান। মিম তো কথা বলবে না তা ভালো করেই জানে রাফসান। মীরাকে কোলে নিতে হাত বাড়ায় রাফসান। মীরা তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠোঁট উল্টো করে রেখেছে মীরা। মামে দুজনেই ফুলে ফেপে রয়েছে। এদের রাগ ভাঙাতে রাফসানের উঠে পড়ে লাগতে হবে। কলেজ ক্যাম্পাসে স্টুডেন্ট আসছে। মাসুদ রুবির হাতটা ধরে বলতে লাগলো, ভালো লেগেছে তোমাকে। তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? ঠোঁট মুছতে মুছতে কথাটা বলে রুবে। আমি জানি তুমি একটা মেয়ে, নরম ঠোঁটে উষ্ণ, কোমর ঘায়েল করা, চোখে আকৃষ্ট করা ফিগারওয়ালা একটা মেয়ে। এই যে তোর সাহসের সীমা অতিক্রম করে ফেলছিস তুই। কিন্তু হ্যাঁ করেছি, নতুন প্রেমে পড়লে একটু সাহস দেখাতে হয়। তুই জানিস এগুলো যদি আমার বাবা জানতে পারে তোর কি অবস্থা হবে? আমি ভয় পাই না, তোমার মিষ্টি ঠোঁটে যে আমার মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছে সেই সাথে ভয়ও কেটে গেছে। বলতে বলতে মাসুদ রুবির কোমর জড়িয়ে ধরে। ধস্তাধস্তি করে রুবি কোনো রকম তার হাত থেকে নিজের কোমর মুক্ত করে বলল, দেখ বেশি খারাপ হয়ে যাবে, তোকে আমি কি করে দেখিস। রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে রুবি। মাসুদ পেছন থেকে চিৎকার করে বলে, রাখলে তোমাকে হ্যাপি লাগে জান। রুবির চেহারা লাল টুকটুকে হয়ে গেছে। রাগে সমস্ত শরীরে আগুন ধরে গেছে। কলেজ ক্যাম্পাসে এই প্রথম কেউ তার সাথে এমন ব্যবহার করছে। ঘটনার সবকিছুই শিমুল দেখছে দূর থেকে। কাছে আসে মাসুদের। শিমুল হাত বাড়ায় মাসুদের দিকে, বলে, হাই, আমি শিমুল, এই ক্যাম্পাসে পুরনো প্লেয়ার। মাসুদ শিমুলের হাতে হাত ধরে বলে, আমি জাহেদ মাসুদ, ক্যাম্পাসে নতুন কিন্তু ট্রেনিং প্রাপ্ত মাল। ভাল লাগছে তোর অ্যাটিটিউড। সেম ইয়ার। আর তেরা মাসুদ বুঝতে পারছে শিমুল। কাঁধে হাত দেয় মাসুদের। শিমুল বলে, আমি জানি না তুই সিনিয়র নাকি জুনিয়র, তবে তোকে ভাল লাগছে ফ্রেন্ড। শিমুলের কথাটা বলে মাসুদ শিমুলের কাঁধে হাত রাখে। ডান পাশে শিমুলের বন্ধুগুলো খেপে যায়। মাসুদের সামনে এসে বলে, তুই শিমুল ভাইয়ের কাঁধে হাত দিস কোন সাহসে? মাসুদের ডিরেক্ট জবাব, তোমাদের শিমুল ভাই কি বললো শোনোনি? ফ্রেন্ড বলেছে, আর ফ্রেন্ড মানে কি তা তোমাদের বোঝাতে হবে না। শিমুলের বন্ধুগুলো চুপ হয়ে গেছে। মাসুদের দিকে তাকিয়ে শিমুল বলল, তুই একটা জিনিস। মাসুদ কিছু বলল না। শিমুলদের সাথে ক্যাম্পাসে এসে আড্ডায় জড়িয়ে গেছে। সবার সাথে পরিচিত হচ্ছে। বাসায় ভালো লাগছিল না, তাই কলেজে চলে আসে রাফসান। মাসুদের চোখ রাফসানের দিকে পড়তেই চমকে ওঠে। মাসুদ সে ভিডিও দেখেছে যে ভিডিওতে রাফুর মৃত্যু হয়েছে। শিমুলদের আড্ডা থেকে উঠে সোজা রাফসানের সামনে এসে দাঁড়ায় মাসুদ। রাফসান মাসুদকে দেখেও না দেখার মতো করে সাইড থেকে চলে যায়। অবাক হয়ে যায় মাসুদ। পেছন থেকে রাফসানের কলার ধরে নিচের দিকে করে মাসুদ রাফসানকে। রাফসান এক হাত দিয়ে তার শার্টের কলার ছাড়িয়ে নেয় মাসুদের হাত থেকে আর বলে, কে ভাই তুমি? তোমাকে তো এর আগে কখনো এই কলেজ ক্যাম্পাসে দেখিনি। ধপ করে এক আওয়াজ হয়। মাসুদ রাফসানের নাক আর মুখের মাঝ বরাবর মুষ্টিবদ্ধ হাতে আঘাত করে। নাক ফেটে গড় গড় করে রক্ত ছড়ছে, ঠোঁট ফুলে গেছে। শিমুল পেছন থেকে এসে মাসুদকে আঁকড়ে ধরে। আরে মাসুদ, কি করছিস? উনি আমাদের কলেজের সহকারী শিক্ষক। মাসুদকে ছেড়ে দেয় শিমুল। মাসুদ রাফসানের দিকে তাকিয়ে আছে। নাম কি? পেছন থেকে শিমুল বলে ওঠে, রাফসান,
রাফসান ইসলাম। আমি তোর কাছ থেকে শুনতে চাইনি শিমুল, আপনি বলেন নাম কি আপনার? রাফসান তাকিয়ে আছে মাসুদের দিকে। ছেলেটা বেয়াদবি করছে, কি করা যায় সেটা ভাবছে সে। কানে কথা চাই না? মাসুদের রাগ উঠছে। মাসুদ রাফসানকে ভালো করেই চেনে। সে এমন বলদমার্কা চেহারা ভঙ্গিতে থাকবে না, এটাই মাসুদের রাগ হওয়ার কারণ। রাফসানের মুখ থেকে হালকা করে শব্দ বের হয়। সে বলে, দেখো আমি একজন শিক্ষক, ভদ্রতা বজায় রেখে কথা বলো। রাফসানের কথা শুনে তপ্তা খেয়ে দাঁড়িয়ে আছে মাসুদ। রাফসান শিমুলের দিকে তাকিয়ে বলে, শিমুল, তোমার বন্ধুকে সাবধান করে দিবে, আজ প্রথম, তাই প্রিন্সিপালের রুমে নিয়ে যাইনি। বলেই অফিস রুমের দিকে চলা শুরু করে রাফসান। মাসুদ নিজেকে শিমুলের হাত থেকে ছাড়িয়ে নেয়। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রাফসানের চলে যাওয়ার দিকে। নিজের শার্টের কলার ঠিক করে নেয় মাসুদ। বিড়বিড় করে বলে, দেখি কতদিন এভাবে লুকিয়ে থাকি। অন্ধকার জগৎ তোকে ছাড়েনি রাফু, তুই এখনো সেই জগতের একটি অংশ। স্যার একটু শুনুন। জি বলো রুবি, কি বলবে? স্যার আপনার নাক থেকে রক্ত ঝরছে, চলুন ফার্স্ট এড লাগিয়ে দিই। ধন্যবাদ, কষ্ট করতে হবে না তোমার। স্যার জি বলো। আজকে লাঞ্চ টাইমে আমি আপনার সাথে বসতে পারি একটু? কেন? না তেমন কিছু না, আমি বাসা থেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমি আপনার জন্য নিয়ে এসেছি। আমি দুপুরের জন্য খাবার নিয়ে এসেছি। কেন, বইয়ের হাতে কি জাদু আছে যা আমার রান্নায় নেই? বিষয়টা সেটা নয় রবি। তাহলে কি বলুন? কিছু বলার নেই আমার। তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব। না, তুমি খেয়ে নিও, আমি বাসায় চলে যাব। কেন স্যার, বউকে বেশি আদর করে? এটা বলেই তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে রুবি। রাফসান মস্করা ভেবে চুপ হয়ে পড়ল। আমি সামান্য অসুস্থ, বাসায় ভালো লাগছিল না, তাই কলেজে আসা। তাহলে বউয়ের কাছে যেতে এত তাড়া কেন? তুমি বুঝবে না, ছোট মানুষ তুমি। যখন তোমার কেউ হবে তখন তুমিও বুঝবে। আমার তো আপনার সাথে বসতে ভালোই লাগে। রুবি আমি আসি। স্যার হ্যাঁ? আপনাকে যা বলেছিলাম তা নিয়ে ভেবেছেন কখনো? তুমি এটা বুঝতেছো না কেন? আমার স্ত্রী সন্তান আছে, আমি তাদের নিয়ে সুখে আছি। তুমি যেটা বলছো সেটা অন্যায়। আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখে, আমি সে বিশ্বাসের অমর্যাদা করতে চাই না। স্যার আপনার অবগতির জন্য জানিয়ে দিই, পৃথিবীর সকল নারী তার স্বামীর উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না। রাফসান কিছু বলল না, রুবির কথা এড়িয়ে গেল সে। প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে রাফসান, সামনে ওয়ার্নিং লেটার। রাফসানের সাথে কেন এমন হয় বারবার? এত ঝামেলা কেন ওর সাথে হয়? কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে শিক্ষক ছাত্রদের মধ্যে বিবাদে। দ্বিতীয়বার যেন এমন কিছু না হয়, তার জন্যই ওয়ার্নিং করা হয়েছে রাফসানকে। বাসায় বসে চিন্তিত মিম। অসুস্থ শরীর নিয়ে কলেজে আসা নিয়ে সন্দেহের জাল বুনছে তার। রাফসানের স্বভাবের পরিবর্তন, তার সাথে খারাপ আচরণ করা মিমকে ভাবিয়ে তুলেছে। কিছুই ভালো লাগছে না তার, কিছু সিদ্ধান্ত স্থির হয়নি। ব্যাগ থেকে লাল রঙের শাড়ি বের করে কালো ব্লাউজ, শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি, হালকা করে ঠোঁটটা চ্যাপস্টিক দিয়ে ভিজিয়ে নিয়েছে মিম। মীরা তাকিয়ে আছে মায়ের দিকে। মিমকে এত সুন্দর করে কখনোই সাজতে দেখেনি মীরা। মিম আয়নার সামনে দাঁড়ায়, কোমরের দিক থেকে কাপড় ঠিক করে নেয়। মীরাকে বলে, মামুনি চলো, বাবার কলেজে যাব আজকে। মীরা খুশিতে আত্মহারা, তাকে জামা পরিয়ে দেয় মিম। মায়ের মতো সুন্দর মীরা, সাজাতে হয় না তাকে, ন্যাচারাল বিউটি সে। ছোট্ট করে নিজের গাড়ি করে আসছে কলেজ ক্যাম্পাসের গেটের ভেতরে। মীরা পেছনের সিটে বসে আছে, মিম ড্রাইভ করছে। গাড়ি থেকে মিম নেমে আসে। মীরা বসে আছে গাড়িতে। কয়েকটি ভবন আছে এই ক্যাম্পাসে, সবগুলোই প্রায় একরকম। মিম রাফসানকে ফোন করে না। তিথি মিমকে দেখা মাত্রই রাফসানকে জানিয়ে দেয় মিম ক্যাম্পাসে এসেছে। রাফসান আসছিল তার কাছে। এর মধ্যে মিম রাফসানের কথা জিজ্ঞেস করে এক ছেলের কাছে। ছেলেটা নিলয়, তাকিয়ে আছে মিমের দেহের দিকে। নেশাগ্রস্ত চোখে মিমকে দেখে যাচ্ছে। রাফসানের কথা শুনতেই ওর মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। খপ করে মিমের হাত ধরে ফেলে। তোরা এই মাস্টারের কাছে কি পাইছিস বলতো? তোদের সেক্সি ফিগার কি ওই মাস্টার একাই ভোগ করবো নাকি? আমাদেরও তো অধিকার আছে।
শক্ত করে চেপে ধরেছে মিমকে। মিম নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে, নিলয়ের শক্তির সাথে পেরে উঠছে না। ধস্তাধস্তিতে মিমের বুকের কাপড় সরে যায়। নিলয় তাকাতে পারে না। নিলয়ের বুকের ওপর প্রবল স্রোতের গতিতে আঘাত করে রাফসানের পা। ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে নিলয়। মুখ ভরে রক্তবমি করে ফেলে সেখানেই। গাড়ি থেকে নেমে আসে মীরা। রাফসান মিমের শাড়ির আঁচল তুলে দেয় বুকে। কুচি নষ্ট হয়ে গেছে, ঠিক করে দিচ্ছে। মাসুদ ঘটনা দেখেই চলে আসে রাফসানকে কভার দিতে। নিলয়ের দুই বন্ধু পেছন থেকে রাফসানকে আঘাত করলে তাদের সামনে এসে দাঁড়ায় মাসুদ আর তিথি। বুকে মুখে আঘাত করতেই তারাও পিছু হটে। মুখে রক্ত নিয়ে বসে আছে নিলয়, সাথে তার বন্ধুরা। একজন মোবাইল বের করে নিলয়ের বন্ধুদের ফোন দেয়। রফিক, কোথায় আছিস? নীলকে ক্যাম্পাসে মারছে কেউ। ফোন কেটে দেয় নিলয়ের বন্ধু। রফিক তড়িঘড়ি করে ক্যাম্পাসে ঢুকে তাদের স্টুডেন্ট গ্যাং নিয়ে রাফসান মিমকে সাইডে সরিয়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায়, শার্টের স্লিপ উপরে তুলে নেয়। রাগে স্তব্ধ হয়ে আছে রাফসান। মাসুদ রাফসানের স্তব্ধতা বুঝতে পারে, তিথিও বুঝতে পারে ভয়াবহ কিছু হবে তাদের সাথে। গেটের বাহির থেকে রফিক তার গ্যাং নিয়ে ক্যাম্পাসে ঢুকে রাফসানকে ঘিরে ধরে। রাফসানের খুব নিলয়ের উপর। রফিক তার গ্যাং ধুলোয় মিশে যাবে রাফসানের হুঙ্কারে। ট্রেনিং প্রাপ্ত কিলিং মেশিন রাফসান। অন্তরে বিষাক্ত তেজ জ্বলে উঠলে নিভানোর জন্য বলে চড়তে হয়। মিম গাড়ি নিয়ে আসছে, সে গাড়ির পেছনের সিটের নিচেই রাফুর সেই তলোয়ার বের করে নেয় হাতে। অদ্ভুত ভাবে তাকিয়ে আছে ক্যাম্পাসের সবাই। জড়ো করছে সবাই দূরত্ব বজায় রেখে। তিথিকে ইশারা করে রাফসান সরে দাঁড়াতে। মাসুদ রাফসানের বাধা হয়ে দাঁড়ায় না। রফিক হামলা করে তার গ্যাং দিয়ে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না কেউ। গ্যাংয়ের সবাই আহত, হাত পা ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে মাটিতে। রক্তমাখা তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে রাফসান। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যাম্পাসের সবাই। মীরা হাতে তালি দিচ্ছে। বাবার কাছে নিজের অনেক গল্প শুনেছে সে, বাজে লোকদের কিভাবে সে শায়েস্তা করত। আজ দেখছে তাই হাতে তালি দিচ্ছে। নিলয়কে মীরা আগেও দেখছে, বাজে লোক। মীরা রাফসানের দিকে তাকিয়ে বলল, ওই তো বাজে লোকটা আমাকে নিয়ে গিয়েছিল, ভয় দেখিয়েছিল। ওই লোকটাকেও পিটাও। সবার দৃষ্টি মীরার দিকে। ছোট্ট মেয়ে কতটা সাহসী তা দেখে অবাক মেয়ে। বাবার রক্ত যে বইছে তার শরীরে। হঠাৎ পুলিশের আগমন। রাফসানের হাত থেকে তলোয়ার নিয়ে নেয় আরেকজন, হাত করা পুড়িয়ে দেয় তাকে। আহত সবাইকে হাসপাতালে নিয়ে এসেছে তারা। রাফসানকে নিয়ে যাবে এখন। মিমের সামনে এসে দাঁড়ায় রাফসান। ভালোবাসি তোকে, তোর অপমান সহ্য হবে না আমার। তোর জন্য কারো জীবন নিতে দ্বিধা হবে না। জীবন দিব না, কেননা আমি জীবন দিলে তোকে কে ভালোবাসবে রে পাগলি। চিন্তা করিস না, তিথির সাথে যাস, আমি আসছি কিছু সময় পরে। মীরার খেয়াল রাখিস। পুলিশের সঙ্গে যাচ্ছে রাফসান, পিছু নিয়েছে মাসুদ। নিলয় বসে আছে রক্তাক্ত মুখে। রবি এসে তার পাশে বসে ফিস ফিস করে বলে, যার জন্য তোকে আজ পুরো ক্যাম্পাসের সকলের সামনে মাথা নত করতে হয়েছে, তাকে জীবিত রেখে লাভ কি? চল তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলি। নিলয় চুপ করে বসে আছে। রবি আবার বলে, তোর এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। ছেলেটা কে, কি তার পরিচয় জানতে হবে। ধুর নিলয়, তুই কি ভাবিস রাফসানের ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, রাফসান স্যার কোনো সাধারণ মানুষ হতে পারে না। তার ফাইটিং স্কিল দেখেছিস, একজন গ্যাংস্টার। ভাই তুই কি ভয় পাচ্ছিস? ভয় আর আমি? তাহলে মিমকে সরিয়ে ফেল। তোর লাভ কি মিমকে মেরে ফেলে? আমার সব কিছুর কৈফিয়ত তোকে দিতে হবে না, তুই শুধু আমার কাজটা করবি। বিনিময়ে তোকে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংস্টারের সাথে পরিচয় করিয়ে দিব, সাথে কাজও দিব। তোর সাথে যদি আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক থাকে, তাহলে তুই আমাকে বলছিস কেন মিমকে মারার কথা? অপমানের ক্ষোভে তুই তাকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পারবি, আর মিম যতটা কষ্ট পাবে ততটা খুশি আমি হব। মিমের মৃত্যুর সাথে তোর সুখের কানেকশন কি? তুই আমার কাজ করবি নাকি? মিমকে তো আমি আলাদাভাবে দেখে নিব, আগে রাফসানের ব্যাকগ্রাউন্ড। তোর যা খুশি কর, কাফুর একটা। রবি উঠে চলে যায়। নিলয়ের শরীরে আগুন চলে। রবির শেষ কথা কাপুরুষ শব্দটা ওর ইগো হার্ট করে। মনে মনে প্রতিজ্ঞা করে, মিমের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই রাফসানের কথা ভাববো।
ওদের বাঁচতে দেওয়া যাবে না। বা হাতের তালু দিয়ে মুখের রক্ত মুছে নেয় নিলয়। রাফসানকে থানায় নিয়ে আসা হয়। সাব ইন্সপেক্টর আহসান তাকে একটা কাঠের চেয়ারে বসিয়ে নিজের রুমে চলে আসে। কনস্টেবল রাফসানের নামে এফআইআর লিখছে। সেই মুহূর্তেই থানা কাঁপিয়ে হর্ন বাজিয়ে থানাকে ঘেরাও করে 10টি কালো গাড়ি। 3 জন উকিল রাফসানের জামিননামা নিয়ে হাজির। উকিলদের পিছেই মাসুদ। রাফসান মাসুদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে তৃষ্ণা পেয়েছে। মাসুদের পকেট থেকে সিগারেট নিয়ে আগুন জ্বালায় রাফসান। সিগারেটে নিকোটিনের বদলে গাঁজার পাতা ভরা ছিল। ধোঁয়া ছাড়তেই সমস্ত থানায় গন্ধে ঝাঁঝালো হয়ে ওঠে। সাব ইন্সপেক্টর আহসান গন্ধের উপস্থিতি টের পেয়ে বেরিয়ে আসে। রাফসান সিগারেটে দম ফেলছে। পেছনে 3 জন উকিল দাঁড়িয়ে আছে। কয়েকজন ক্যাডার বাহিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আহসান সাহেব উকিলদের চিনতেন। এরা ব্ল্যাক ড্রাগনের পার্মানেন্ট উকিল। কি ব্যাপার আপনারা এখানে? উকিলদের উদ্দেশ্যে কথাটা বললেন আহসান সাহেব। তাদের মধ্যে একজন রাফসানের জামিননামা বের করে আহসান সাহেবের হাতে দেন। আহসান সাহেব বললেন, কার জরিমানা এটা? হাতের ইশারা দিয়ে রাফসানকে দেখিয়ে দেয় তারা। আহসান সাহেব কাগজটা হাতে নিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। রাফু নামটাতে আটকে যায়। কনস্টেবলের হাত থেকে এফআইআর নিয়ে ছিঁড়ে ফেলে নিচে। সরি স্যার, ভুল হয়ে গেছে। রাফসান উঠে দাঁড়ায়, সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। হাত করা খুলে দেয় আহসান সাহেব নিজে। রাফসান চুপচাপ বেরিয়ে আসে থানা থেকে। থানা থেকে বের হতেই গাড়ি থেকে একজন ক্যাডার ফোন হাতে। বস, বড় স্যার লাইনে আছে। বড় স্যার রাফসানের বাবা। রাফসান ফোন নেয় তার কাছ থেকে। কেমন আছো বাবা? তুই কেমন আছিস রাফু? অন্ধকার জগৎ ছেড়ে ভালোই আছি। তুই ভালো থাকলেই আমার ভালো থাকা। এতটুকুই? বৌমার নাতনিকে দেখতে ইচ্ছে করছিল খুব। চলে এসো আমার বাসায়। আমি বের হতে পারছি না। কেন? কি হয়েছে তোমার? আমার অন্ধকার সাম্রাজ্যের আলো নিভে যাওয়ায় শত্রুর সাহস বৃদ্ধি পেয়েছে। আমার ব্ল্যাক ড্রাগনের উপর নজর পড়েছে কালো ছায়ার। বাবা, তুমি তৈরি করেছো এক সাম্রাজ্য, সেটা তোমার হুঙ্কারেই চলবে। তুই ভেঙে পড়লে চলবে না। আমার সাম্রাজ্যের নক্ষত্র তো হুঙ্কার ছিল, সেটা নিভে গেছে। বাবা, রাখছি। ভালো থাকিস, সময় বের করে একটু আসিস। রাফসান দ্বিতীয় কথা বলেনি। ফোনটা দিয়ে চলে আসছে রাফসান। বাসায় যেতে হবে। মিম রেগে আছে। মাসুদ রাফসানের পাশে এসে দাঁড়ায়। রাফসান মাসুদের কাঁধে হাত রাখে। তুই বাংলাদেশে কি করছিস? তোর মৃত্যুর সংবাদ শুনেছিলাম, বিশ্বাস হয়নি তাই চলে এসেছি। বেঁচে আছি, চলে যেতে পারিস। আমি যতটুকু জানি তোর উপর বিপদের ছায়া ঘুরছে। রাফু এখন অন্ধকার জগতের এক মৃত্যু ব্যক্তির নাম। সবার কাছে মৃত হলেও মানুষটি জীবিত। আর তুই জানিস অন্ধকার জগতে মৃত মানুষও কত শত্রু। আমি কাউকে সুখী রাখার প্রতিজ্ঞা করেছি। অন্ধকার জগতে তোকে সুখী রাখবে না রে। তোর বিজনেস কেমন চলে? রাফসান কথার টপিক চেঞ্জ করার জন্য মাসুদের ব্যবসায়ের কথা জিজ্ঞেস করে। মাসুদ আনমনে অন্যদিকে তাকায়। এদের ড্রাগস স্মাগলিং হচ্ছে এখানে ভরা বাজারে। আর গোল্ড ডায়মন্ড? এটা আজীবন থাকবে। বেশ, ভালো থাক, চললাম আমি। চলে যেতে চায় রাফসান। পেছন থেকে মাসুদ বলে ওঠে, তো সাম্রাজ্যে ড্রাগসের আমদানি হচ্ছে, তুই কি কিছু করবি না? আমার সাম্রাজ্য ওটা নেই এখন। আমার সাম্রাজ্য মিম মীরা। চলে যায় রাফসান। মাসুদ দাঁড়িয়ে থাকে। বাসায় ফিরে রাফসান। মিম বসে আছে বিছানার উপরে। মীরার সাথে তিথি খেলছে। রাফসানকে দেখে মীরা দৌড়ে আসে তার কাছে। মীরার কপালে চুমু খেয়ে বাথরুমে ঢোকে রাফসান। রাফসান ফ্রেশ হয়ে মিমের সামনে আসছে অপরাধী হয়ে। তিথি মীরাকে নিয়ে অন্য রুমে চলে আসে। তিথি পরিস্থিতি বোঝে। এমন জায়গায় মীরাকে না রাখাই ভালো। মিম রাগে চোখে তাকিয়ে আছে। রাফসান নির্বাক হয়ে দেখছে। তার কান্না মিশ্রিত মায়াভরা চেহারা। আজ ঠোঁটের নিচের তেলটা ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু কিছু ঘটে যাওয়া ঘটনা রাফসানকে ছোট করছে। মিমের সাথে ঘটনাটাই মিম বুঝতে পারে তাকে কতটা চায় রাফসান। মিম বিছানার ওপরে দাঁড়ায়। রাফসান মাথা নিচু করে আছে। হাত দিয়ে রাফসানের মাথাটা তুলে আলতো করে স্পর্শ করে রাফসানের ঠোঁটকে। পৃথিবী শান্ত হয়ে গেছে। চারপাশে সবকিছু নিস্তব্ধ। তোলে তুলে নেয় মিমকে। এই যেন এক সুখের সাগর সৃষ্টি। মীরা ঘুমিয়ে গেছে। চিঠি এসে দাঁড়ায় রাফসানের দরজার সামনে।
আকাঙ্ক্ষা জাগে মনে। আমি তো ভালোবাসি, আমার প্রাপ্য ভালোবাসা তার ভালোবাসার মানুষকে দিচ্ছে। সে সুখী, আমিও সুখী। ভালোবাসার মানুষটা সুখে থাক। অনেকক্ষণ হয়েছে দরজার সামনে দাঁড়িয়ে থাকছে, আর সহ্য হচ্ছে না তিথির। চোখ বুঝে পিছিয়ে যায় সে। রুম থেকে বেরিয়ে ছাদে আসে সে। সাদা মেঘের আড়ালে সূর্য উকি ঝুঁকি মারছে। রোদের উত্তাপ নিয়ে এখন ছাদের এক কোণায় বসে পড়ে সে, পা দুটো ঝুলিয়ে। ছোট্ট ছোট্ট পাথর পাশেই ছিল, হাতে নিয়ে ছুঁড়ে মারছে পাশে থাকা জমির দিকে। মনটা খ খ করছে। একটু জলের প্রয়োজন, যার কাছে চাইবে সেই অন্য কাউকে সাপ্লাই দিচ্ছে। সে সুখে আছে। তিথি নিজেকে সব সময় শক্ত রাখে, দুর্বল হতে দেয় না। নিয়তির খেলা সব। যাকে ভালোবাসি তার সুখ কামনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি। এই তো ভালোবাসার প্রতিদান। আমার ভালোবাসার শেষ চুম্বন রাতের ঘোর অন্ধকারে স্বপ্নের তরে সীমাবদ্ধ। আমি সেটুকুতেই সন্তুষ্ট। আমার স্বপ্ন দেখা অধিকার আছে। ভালোবাসার মানুষটার পাশে থেকে তাকে রক্ষা করার সাহস আছে। আমি দুর্বল নই, আমি আমার ভালোবাসার রক্ষা করছি। ভালোবাসার মানুষটার ভালোবাসা রক্ষা করছি। তাকে নিজের করে না পেয়েও অনেক বেশি কিছু পেয়েছে। হাতের পাথরগুলো শেষ, আবার মুঠো ভরে নেয় পাথর। এবার শূন্যের দিকে ছুড়ে নিজের কাছে ফিরে আসে। মোবাইলের রিং বাজে তিথি। মিম ফোন করেছে, বাসে যেতে হবে। তিথি ফোন রিসিভ না করে বাসে রুমে চলে আসে। মিম মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে। রাফসান এখনো বাথরুমে। তিথিকে দেখে মিম বলল, তিথি, তোমার কি কষ্ট হচ্ছে এখানে? না ভাবি, কষ্ট হবে কেন? মীরার সাথে ভালোই লাগছে। বাসায় যাচ্ছ কখন? মিমের এই কথা যেন তিথির বুক ছিদ্র করে বের হয়ে গেছে। রাফসানের থেকে দূরে যাওয়ার ভয়। এই তো ভাবি, চলে যাব। এমন সময় রাফসান বাথরুম থেকে বেরিয়ে আসে। কোথাও যাওয়ার দরকার নেই তিথি, তুমি মিরার সাথেই থাকবে এ বাসায়। তিথির চোখ ছলছল করছে, কিছু বলতে পারছে না মুখ ফুটে। দৌড়ে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।